তো আজকে আমরা শুরু করছি লেকচার নাম্বার 3। তো লেকচার নাম্বার 3 তে আমরা আজকে পড়ব যে কোনো বস্তু ধনাত্মক আধানে আহিত বা ঋণাত্মক আধানে আহিত কিনা। আমরা আগের দিন জেনেছিলাম যে কোনো একটি বস্তু আধানে আহিত না আহিত নয়, কিন্তু আজকে আমরা জানবো যে কোনো বস্তু যদি আধানে আহিত থাকে তাহলে সেটি ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত। তো এইগুলো সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানবো। তো এর জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করব তার নাম হচ্ছে গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ অর্থাৎ স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। তো এটি দেখতে কেমন না, এটি সাধারণত দেখতে এরকম হয়ে থাকে। তো ওপরে একটি ধাতব চাকতি থাকে, ধাতব পুরোটা ধাতব, এবং নিচের যে অংশটা রয়েছে এখানে দুটো গোল্ড লিপ লাগানো থাকে। একটি আংটার সাহায্যে দুটো লাগানো থাকে এবং এরা খুব ইজিলি মুভেবল, অর্থাৎ এরা ঠিক এইভাবে দুটো থাকে। তো এরা খুব ইজিলি এইভাবে মুভ করতে পারে। তো আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি করব, কিভাবে আমরা বুঝবো যে কোনো একটি বস্তু আধানে আহিত কি আধানে আহিত নয়, তো আমরা সেটা এবারে চেক করব। তো আমরা প্রথমে এই যন্ত্রটা নিয়ে নিলাম। এই যন্ত্রটার নাম কি? গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। তো আমাদের এই যন্ত্রটির বেসিক স্ট্রাকচার এরকম, পুরোটা ধাতব অংশ রয়েছে এবং এর মাথায় এরকম ধাতব একটি চাকতি রয়েছে। তো এটির সাহায্যে আমরা কিভাবে কোনো বস্তু আধানে আহিত কি আধানে আহিত নয়, বা যদি আধানে আহিত থাকে তাহলে সেটি ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত, সেটা আমরা দেখব। তো কোনো একটা বস্তু এই বস্তুটি নিয়েছি, তো এটি কোন আধানে আহিত, ধনাত্মক ঋণাত্মক না কোনো আধানে আহিত নয়, কি করে বুঝবো? তো এই যে বস্তুটি, এই যে যন্ত্রটি পুরোপুরি কি দিয়ে গঠিত? পুরোটি ধাতব এবং নিচের অংশটি স্বর্ণপত্র অর্থাৎ দুটি পাতলা পাতলা সোনার পাত দিয়ে তৈরি। তো আমি কি করব না, এই বস্তুটিকে এর কাছে নিয়ে চলে আসবো। একে স্পর্শ করাবো না, কিন্তু খুব কাছে নিয়ে চলে যাব। তো কাছে নিয়ে আসার পর কি করলাম না, এর খুব কাছে আমি নিয়ে চলে এসেছি। তো কাছে নিয়ে আসার পর কি হবে না, যদি এটি আধানে আহিত অবস্থায় থাকে, যদি আধানে আহিত অবস্থায় থাকে তাহলে কি করবে না, সাপোজ আমি ধরে নিচ্ছি যে কোনো একটি আধানে আহিত আছে, ধরে নিলাম প্লাস। যদি পজিটিভ আধানে আহিত থাকে তাহলে প্রাথমিক অবস্থায় এই যন্ত্রটি কি ছিল, আমাদের যে ইলেকট্রোস্কোপ যে যন্ত্রটি ছিল নিস্তড়িত অবস্থায় ছিল। তাহলে আবেশের জন্য কি করবে, যে সামনের প্রান্তে কি করবে, ঋণাত্মক আধানে আহিত করবে, এবং দূরবর্তী প্রান্ত কি হবে না, সমধর্মী আধান অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হবে। তাহলে ধনাত্মক আধানে যদি আহিত হয় তাহলে কি ঘটবে না, আমরা শেষের যে প্রান্ত রয়েছে এখানে আমরা কি ব্যবহার করেছি, গোল্ড লিপ অর্থাৎ স্বর্ণপত্র। সোনা ব্যবহার করার কারণ কি না, এমনিতে এটি যেহেতু ধাতু তড়িতে সুপরিবাহী, এবং আমরা জানি যে সোনাকে আমরা খুব যত ইচ্ছে ততটাই আমরা পাতলা করতে পারি। তাহলে যতটা ইচ্ছে ততটা যদি আমরা পাতলা করতে পারি তাহলে আমাদের সুবিধা কি হবে না, যদি খুব পাতলা করা যায় তাহলে আমরা কি হবে না, একটু সামান্য পরিমাণ যদি ফোর্স পায় তাহলে কি হয়ে যাবে, এর ভর খুব কম হবে, খুব ইজিলি কি হবে না, এরা বিকর্ষণ বলের জন্য আস্তে আস্তে দূরে সরে যেতে পারবে। তো আমরা কি করলাম না, এখানে যখনই বস্তুটা নিয়ে এলাম সমধর্মী আধান সেহেতু কি হলো না, এটি দূরবর্তী প্রান্তে চলে গেল। দূরবর্তী প্রান্তে চলে যাওয়ার পর কি করবে না, এরা পরস্পরকে কি করবে না, বিকর্ষণ করবে। তো
তো বিকর্ষণ করার ফলে কি ঘটবে না এদের অবস্থানটা কি হয়ে যাবে না পরিবর্তন হয়ে যাবে এবং এদের মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা আস্তে আস্তে বেড়ে যাবে, অর্থাৎ এইটা এদিকে সরে যাবে, এটা এদিকে সরে যাবে, অর্থাৎ এদের দুজনের মধ্যে গ্যাপ যদি বেড়ে যায় তাহলে বুঝবো কি না এটা আধানে আহিত আছে। যদি আমরা ঋণাত্মক যদি নিয়ে আসি সেক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। ঋণাত্মক যদি আমরা আধান নিয়ে আসি, যদি আমরা সাপোজ ঋণাত্মক আধান নিয়ে নিই, তাহলে ঋণাত্মক যদি নিয়ে আসি তাহলে কি হবে, এখানে কি হবে বিপরীত ধর্মী আধান ধনাত্মক হবে, তখন এখানে কি হবে না ঋণাত্মক। তাহলে দুটি গোল্ড প্লেটই কি হবে ঋণাত্মক আধানে আহিত হবে, তারা আবার পরস্পরকে বিকর্ষণ করে তাদের মধ্যে গ্যাপ বাড়িয়ে দিবে। অর্থাৎ যদি কোনো আধানে যদি বস্তুটি যদি আহিত থাকে তাহলে আগের যে স্বর্ণপত্র দুটি প্রাথমিক অবস্থায় কেমন ছিল এরকম ছিল। যদি আমরা বস্তু নিয়ে চলে এলাম, একটা বস্তু আমি নিয়ে চলে এসেছি, নিয়ে চলে আসার ফলে যদি এদের মধ্যে এইভাবে যদি উন্মোচিত হয় তাহলে বুঝবো যে আমরা যে বস্তুটা নিয়ে এসেছিলাম সেটা আধানে আহিত অবস্থায় রয়েছে। যদি দেখি আমরা এই বস্তুটা নিয়ে এসেছি কোনো এদের মধ্যে পরিবর্তন দেখা যায় না, তাহলে আমরা বলবো কি আমরা যে বস্তুটা নিয়ে এসেছিলাম সেটা নিস্তড়িত অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো আধানে আহিত অবস্থায় নেই। তো আমরা সাপোজ যদি বস্তুটা যদি নিস্তড়িত অবস্থায় থাকে তখন কি ঘটবে, নিস্তড়িত অবস্থায় যদি থাকে, যদি নিস্তড়িত অবস্থায় থাকে তাহলে কি দেখতে পাবো আমরা না যখন আমি এখানে নিয়ে এলাম তখন এদের মধ্যে কোনো আমাদের এখানে আকর্ষণ বা বিকর্ষণ বল এখানে সৃষ্টি হবে না, অর্থাৎ সোজা কথা এখানে কোনো নিস্তড়ি এটাও নিস্তড়ি, তাহলে কি করবে না কোনো আবেশ হবে না, কোনো আবেশ যদি না হয় তাহলে এদের মধ্যে কোনো গ্যাপ বাড়ার কোনো প্রশ্নই ওঠে। তাহলে আমরা একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম কি না আমরা একটা অজানা বস্তুকে আমরা কি করলাম গোল্ড লিভ ইলেকট্রোস্কোপের খুব কাছে নিয়ে এলাম, নিয়ে আসার ফলে যদি দেখি তাদের মধ্যে গ্যাপ বাড়ছে তাহলে বুঝবো কি না আমরা যে বস্তুটা নিয়ে এসেছিলাম সেই বস্তুটা আধানে আহিত অবস্থায় আছে। কিন্তু যদি দেখি আমরা যে বস্তুটা নিয়ে আসার পরেও এদের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয়নি, অর্থাৎ এদের মধ্যে গ্যাপ বাড়েনি, তাহলে আমরা বুঝবো যে বস্তুটা নিস্তড়িত অবস্থায় রয়েছে। তাহলে গ্যাপ যদি বাড়ে তাহলে আধানে আহিত, যদি গ্যাপ যদি না বাড়ে তাহলে নিস্তড়িত। নেক্সট আমরা বুঝবো কিভাবে যে প্রথমত তো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আধানে আহিত কিনা, আধানে আহিত আছে কি নেই। এবার আধানে যদি আহিত থাকে তাহলে সেটা ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত, এটা আমরা বুঝবো কিভাবে। তো আমরা এইগুলো আমাদের ইলেকট্রোস্কোপ গোল্ড 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 প্রথমে তো গ্যাপ থাকবে না, গোল্ড নীল রঙের গোল্ড হয়নি তো এই অবস্থায় রয়েছে নিস্তড়িত। আমাদের কাছে আননোন আছে, আননোন আননোন অবজেক্ট আননোন জানি না জানি না আধানে আহিত আছে, কারণ এখানে নিয়ে এলে যদি বিক্ষেপ না হয় তাহলে তো নিশ্চয়ই আগে আমাদের সেটা তো বেরিয়ে যাচ্ছে। এটা নিয়ে এসেছি, নিয়ে আসার পর দেখছি যে এদের বিক্ষেপ হচ্ছে, তার মানে এটা আধানে আহিত আছে। কি আধান জানি না, হয় পজিটিভ নাহলে নেগেটিভ। আমাকে এটাই বের করতে হবে যেটা পজিটিভ আধানে আহিত আছে না নেগেটিভ আধানে আহিত আছে। তো কি করব, তো সবার প্রথমে আমরা আমাদের একটা নোন আধানে আহিত একটা বস্তু নিয়ে এলাম, এটা আমাদের নোন সাপোজ পজিটিভ আধানে আহিত আছে, ধনাত্মক আধানে আহিত আছে। তো আমি কি করলাম, একে নিয়ে এসে কি করলাম না এর সাথে টাচ করে দিলাম। তাহলে টাচ যদি করে দিই তাহলে কি হবে, আমরা আগের দিন পড়েছিলাম চার্জিং বাই কন্ডাকশন, অর্থাৎ পরিবহনের দ্বারা আমরা কি হবে না একে চার্জ করতে পারি। তাহলে পরিবহনের দ্বারা যদি একে যদি আমরা চার্জ করে দিই তাহলে কি হবে, এই ধনাত্মক আধান এখান থেকে কিছু পরিমাণ কি হবে এই আমাদের ইলেকট্রোস্কোপ যন্ত্রে প্রবেশ করবে।
যেই ইলেকট্রোস্কোপ যন্ত্রে প্রবেশ করে গেল সঙ্গে সঙ্গে কি ঘটবে, সঙ্গে সঙ্গে আমাদের নিচে যে আমাদের গোল্ড লিপ আছে ওদের মধ্যেও যখন ধনাত্মক আধান চলে এসছে, খুব পাতলা, ওদের ভর কত, খুবই নগণ্য, তাহলে ওরা কি করবে না আবার উন্মোচিত হবে। তার উন্মোচিত যদি হয় তাহলে কি হবে, এখন আমাদের যে ছবিটা আসবে সেই ছবিটা আমি জাস্ট নিচের পোরশনটা ছবি আঁকছি, তাদের মধ্যে কিছুটা পরিমাণ গ্যাপ বেড়ে গেল। কিছুটা পরিমাণ গ্যাপ বেড়ে গেল। চলো এবারে চেক করা যেতে পারে এটা ধনাত্মক আধান না ঋণাত্মক আধানে আহিত। তো আমরা এবারে কি করলাম না, এটা গ্যাপ বেড়ে গেছে এবং আমরা জানি যেহেতু ধনাত্মক আধান নিয়ে এসেছিলাম, তার মানে আমরা বুঝে গেছি যে এটাতে আমাদের ধনাত্মক আধানে বিকর্ষণ হওয়ার কারণ হচ্ছে কি না, এতে কিছু পরিমাণ পজিটিভ আধান আছে, এতেও কিছুটা পরিমাণ পজিটিভ আধান আছে, যার জন্য কি হচ্ছে এদের বিকর্ষণের জন্য এদের মধ্যে গ্যাপটা বেড়ে গেছে। এবার আমরা কি করলাম, এই বস্তুটাকে আবার আমরা কি করলাম নিয়ে এলাম, টাচ করাবো না, খুব কাছাকাছি নিয়ে এলাম, আবার কি করবে না ইন্ডাকশন হবে। তো ইন্ডাকশন হওয়ার ফলে আমরা এর মেবি দুটো রেজাল্ট হতে পারে। কি কি দুটো রেজাল্ট হতে পারে না, এদের মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা হয় কমতে পারে না হয় বাড়তে পারে। আমি এক নম্বর কেস ধরলাম যে আমার গ্যাপটা আগের থেকে কমে গেল। দু নম্বর কেস না, এদের মধ্যে যে গ্যাপটি আছে সেই গ্যাপটা আগের থেকে আরো বেড়ে গেল। তাহলে এক নম্বর কেস কখন হবে আর দু নম্বর কেস কখন ঘটবে না, আমরা এই বস্তুটাকে নিয়ে এসেছি, এটা আমরা জানি না কোন আধানে আহিত। তাহলে এদের মধ্যে আগে কি ছিল, পজিটিভ আধান ছিল, তাদের বিকর্ষণ বলের দরুন এদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। তো আমি যখন ওটাকে নিয়ে এসেছি, নিয়ে আসার ফলে ওদের গ্যাপটা কমে গেছে, তার অর্থ কি যে ওটাকে যখন আমি কাছে নিয়ে এসেছি গ্যাপটা কমে গেছে, তার অর্থ আগে এদের মধ্যে যতটা পজিটিভ আধান ছিল সেই পজিটিভ আধানের পরিমাণ কিছুটা পরিমাণ কমে গেছে। তার পজিটিভ আধানের পরিমাণ এক্ষেত্রে তার মানে আগে যত ছিল এখন তার পজিটিভ আধানের পরিমাণ কিছুটা পরিমাণ কমে গেছে। আমি বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিলাম আগে ছিল 3, এখন তার মানে আমার হয়ে গেছে কত 1। আর এখন এদের মধ্যে গ্যাপ আরো বেড়ে গেছে, তার মানে কি এখন আমি ধরে নিচ্ছি এদের মধ্যে বেড়ে হয়ে গেছে 7। তবে না পরস্পর বিকর্ষণ বলের জন্য আরো বেড়ে গেছে। তো এবার আমরা বুঝবো কিভাবে যে কোনটা এই বস্তুটা আমার প্রথম ক্ষেত্রে বস্তুটা পজিটিভ না দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা পজিটিভ। যখন আমরা বস্তুটাকে এখানে নিয়ে এসেছি, যদি আমাদের এটা ধরে নিচ্ছি যদি পজিটিভ থাকে, ইফ যদি পজিটিভ আধানে আহিত থাকে, তাহলে কি করবে, যখনই আমি একে কাছে নিয়ে আসবো, আসার ফলে কি করবে সামনের প্রান্তকে কি করবে না বিপরীত আধানে বেশি আহিত করার চেষ্টা করবে। তার মানে সামনের প্রান্তে কি হবে না ঋণাত্মক আধানে আহিত হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এর মধ্যে যত ঋণাত্মক চার্জ ছিল সেগুলো সব কোন দিকে চলে যাবে, সামনের দিকে চলে যাবে। তাহলে এর মধ্যে যত পজিটিভ চার্জ ছিল, অর্থাৎ এই যে পজিটিভ চার্জগুলো এখানে ছিল উপরের দিকে ছিল, এগুলো আর উপরে থাকবে সব কোথায় চলে যাবে, সব নিচের দিকে ঠেলা হয়ে চলে যাবে। তার মানে ওদের মধ্যে গ্যাপ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এদের মধ্যে গ্যাপ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে এটা কোন কেসকে বলছে, সেকেন্ড কেস। তার মানে বস্তুটা আমার কি আছে না, এই বস্তুটি পজিটিভ আধানে আছে। এবারে আমরা যদি ধরে নিই ইফ এই বস্তুটা কি আছে নেগেটিভ আধানে, তো আমি কি করলাম না ওকে আবার যথারীতি আমরা নিয়ে এলাম খুব কাছে। তো কাছে নিয়ে আসার ফলে কি হবে না, এই যেহেতু ঋণাত্মক আধানে আহিত, এ কি করবে না সামনের প্রান্তকে কি করবে না অপোজিট আধান মানে কি করবে ধনাত্মক আধানে আহিত করার চেষ্টা করবে। তাহলে ধনাত্মক আধানে যদি আহিত করার চেষ্টা করে, তার মানে কি না আগে এখানে যত ধনাত্মক আধান ছিল তার থেকেও বেশি সংখ্যক ধনাত্মক আধান, তার মানে নিচে যে ধনাত্মক আধানগুলো ছিল সেগুলো কি হবে না উপর দিকে টানা হয়ে চলে যাবে। তা উপর দিকে যদি টানা হয়ে চলে যায়, তার মানে কি হবে এখানে ধনাত্মক আধানের পরিমাণ, এই জায়গায় ধনাত্মক আধানের পরিমাণ আগে 3 ছিল, এখন কি যাবে তুলনামূলক কমে যাবে। তাহলে যদি কমে যায় তার মানে কি হবে তাদের মধ্যে যে গ্যাপটা ছিল সেটা তুলনামূলক অনেকটা কমে। বোঝা গেছে? ঠিক আছে। তো আমরা এবারে কি করব না ফার্স্ট
কেস তাহলে বুঝলাম কি, যদি তাদের মধ্যে গ্যাপ বেড়ে যায় তার মানে আমাদের কি বুঝলাম না, আমরা যে আধানে আহিত করেছিলাম বস্তুটাও সেই আধানে আহিত। যদি গ্যাপ বেড়ে যায় তাহলে আমরা যে আধানে আমরা পজিটিভে আহিত করেছিলাম, গ্যাপ বেড়ে গেছে, তার মানে আমাদের যে বস্তুটা নিয়ে এসেছিলাম সেটাও পজিটিভে আহিত। যদি গ্যাপ কমে যায় তাহলে আমরা বুঝবো যে আমরা যে আধানে আহিত করেছিলাম তার ঠিক উল্টো আধানে আহিত। কি বললাম বোঝা গেছে? আমরা যদি দেখি আগের তুলনায় তাদের মধ্যে পত্রের উন্মোচন অর্থাৎ যদি গোল্ড লিপের মধ্যে যদি অ্যাঙ্গেল যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমরা যে আধানে আহিত করেছিলাম বস্তুটিও ঠিক সেই আধানে আহিত। বস্তুটি ঠিক সেই আধানে আহিত, সেই জন্যই কি হচ্ছে না, আমরা যখন বস্তুটাকে নিয়ে এসেছি তখন ও সামনের প্রান্তে কি করছে, অপোজিট আধান তৈরি করছে, তার বিপরীত আধানকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, যত দূরে মানে কোথায়, একদম গোল্ড লিপের শেষের দিকে। তাহলে গোল্ড লিপের শেষের দিকে পাঠিয়ে দিলে কি হবে, তাদের মধ্যে গ্যাপ কি হয়ে যাবে, আরো বেড়ে যাবে। আর যদি উল্টো আধানে যদি হয় তাহলে কি করবে না, আমরা যে আধানে আহিত করেছিলাম তার থেকে আমরা কি করলাম না, বস্তুটা যদি উল্টো আধানে আহিত হয়, আমি যখনই কাছে নিয়ে এলাম তখন কি ঘটবে না, ওদের মধ্যে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আগের থেকে কমে যাবে। কেন, যখন আমি নিয়ে এসেছি কি করবে, ও উল্টো আধানে যেহেতু আহিত তাহলে কি করবে, ও বিপরীতধর্মী যে আধানগুলো আছে মানে কি গোল্ড লিপে যে চার্জগুলো আছে সেগুলোকেও কি করবে, টেনে নিবে ওর দিকে, উপরের দিকে। তাহলে উপরের দিকে যেহেতু টেনে নিবে তাহলে তাদের মধ্যে কি ঘটবে না, গ্যাপটা বা অ্যাঙ্গেলটা আগের থেকে কমে যাবে। তো এইভাবে আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো একটি বস্তু আধানে আহিত কি আহিত নয়। যদি আহিত থাকে তাহলে সেটি ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত। তো এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, খুব ছোট্ট ব্যাপার, যে এই যে পুরো যে গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ যে যন্ত্রটা আছে এই যন্ত্রটিকে আমরা কি করতে পারি না, এই যন্ত্রটিকে জেনারেল একটা ধাতব কেজের ভিতরে রাখা হয়, একটা ধাতব বাক্সের ভিতরে রাখা হয় এবং তার বাইরে কি করা থাকে না, আর্থ করা থাকে। তাহলে ধাতব আমরা একটা বাক্সের ভিতরে রেখে তাহলে আমরা একে আর্থ করে দিলাম। কেন ধাতব বাক্সের ভিতরে রেখে আমরা একে আর্থ করলাম না, আমরা যদি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, এটি যেহেতু একটি সিস্টেম, একে আমরা একটা কোনো বাক্সের ভিতরে রাখতে হবে, ঠিক আছে, আমরা বাক্সের ভিতরে রেখে দিলাম, ধাতব বাক্সের ভিতরে রেখে আমরা আর্থ করলাম। যদি আমরা একে আর্থ যদি না করি তাহলে কি ঘটবে, আর্থ আমি যদি না করি তাহলে কি হলো না, আমরা যখনই কি করলাম না, এতে কোনো একটি আধান এলো, আসার ফলে কি হলো, সাপোজ যদি ধনাত্মক আধান আসে, আসার পরে কি হলো না, এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করার ফলে এদের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপ বেড়ে গেল। তো যখনই গ্যাপ বেড়ে গেল তখন কি করবে না, এই যে বাইরের যে ধাতব অংশটা রয়েছে, তো ধাতব অংশে কি হয়ে যাবে না, তার ভেতরের পৃষ্ঠে কি করবে, যদি এটা পজিটিভ হয় তার ভেতরের পৃষ্ঠে কি হবে, ঋণাত্মক আধান সৃষ্টি হবে, আর বাইরের পৃষ্ঠে কি হবে, ধনাত্মক আধান। অর্থাৎ ফ্রি চার্জ বাইরের পৃষ্ঠে আর বাউন্ড চার্জ ভেতরের পৃষ্ঠে তৈরি হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তো এই ধাতব বাক্স থেকে ভেতরের পৃষ্ঠ থেকে এই যে গোল্ড লিপ আছে তার দূরত্ব আর বাইরের পৃষ্ঠ থেকে গোল্ড লিপের দূরত্ব প্রায় সমান। তাহলে যেহেতু প্রায় সমান, যেহেতু বাক্স খুব পাতলা, তাহলে কি ঘটবে না, এই যে গোল্ড লিপ আছে একে এই যে
ধাতব যে বাক্সটা রয়েছে সেই বাক্সটা কি করবে, ঠিক যেমন আকর্ষণ করবে ঠিক তেমন কি করবে, বিকর্ষণ করবে। এবং যেহেতু খুব পাতলা সেহেতু এদের মধ্যে দূরত্ব প্রায় সমান, যেহেতু দূরত্ব প্রায় সমান সেহেতু এদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল কি হবে, খুব আকর্ষণ এবং বিকর্ষণ বল কি হবে, খুব তীব্র হলেও এদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কি হবে না সমান হবে। ফলে এদের মধ্যে এই বাইরের যে বাক্সটি রয়েছে এর কোনো এফেক্ট বা প্রভাব পড়বে না। কিন্তু যদি আমরা একে যদি আর্থের সাথে যদি কানেক্ট করে দিই, যদি আমরা পৃথিবীর সাথে যদি কানেক্ট করে দিই, তাহলে কি করবে, যে আমাদের ফ্রি চার্জ আছে সেই ফ্রি চার্জ কি হবে না ইজিলি আমার আর্থে অর্থাৎ পৃথিবীতে চলে যাবে। তাহলে পৃথিবীতে যদি চলে যায় তাহলে কি করবে না আমাদের শুধু বাউন্ড চার্জ রয়ে যাবে। তাহলে বাউন্ড চার্জ যদি রয়ে যায় তাহলে কি করবে না এর সুবিধা অনেক বেড়ে যাবে। কেন না আমরা এইভাবে আমাদের রয়েছে, তো বাইরের আমাদের একটা পৃষ্ঠ রয়েছে, তো বাইরে আমরা কি করলাম, যদি আমরা যখনই এটা আমাদের একটা ধাতব পৃষ্ঠ, যখনই আমার এখানে কোনো একটি আধান এলো, আধান আসার ফলে কি করলো না এরা পরস্পরকে বিকর্ষণ হবে। তো বিকর্ষণ হওয়ার জন্য কি করবে না এখানে আমাদের এখানে যে আধান আছে আমার হাতের ভেতরের পৃষ্ঠে কি তৈরি হবে, হাতের ভেতরের পৃষ্ঠে আমার বিপরীত আধান তৈরি হবে এবং হাতের বাইরের পৃষ্ঠে কি হবে একই আধান বা সমধর্মী আধান তৈরি হবে। তো যখনই আমরা কি করলাম না এদের মধ্যে ভিতরের পৃষ্ঠ আর বাইরের পৃষ্ঠের মধ্যে দূরত্ব যেহেতু প্রায় সমান, তো এর ওপর প্রভাব এর খুব কম পড়বে। তো আমার এটাকে সুবেদী বানানোর অর্থ কি, অর্থাৎ যদি আমরা যে বস্তুটাকে নিয়ে এসেছি, এই যে বস্তুটা যেটা এই বস্তুটাকে যেটাকে নিয়ে এসেছিলাম সেটাকে আমরা যখনই আমরা নিয়ে আসবো তার যদি খুব সামান্য পরিমাণ আধান যদি আহিত হয় তাতেও যেন আমরা এর খুব ইজিলি আমরা যেন পার্থক্য যেন বুঝতে পারি। তো আমরা এর বাইরের যে পর্দাটা রয়েছে অর্থাৎ ধাতব যে বাক্সটা রয়েছে, তো এই ধাতব বাক্সটার প্রভাব ফেলানোর জন্য আমরা কি করলাম, বাইরেটাকে যদি আর্থের সাথে কানেক্ট করে দিই, যদি আমরা পৃথিবীর সাথে কানেক্ট করে দিই তাহলে কি ঘটবে না আমাদের বাইরের পৃষ্ঠের যে আমাদের ফ্রি চার্জটা আছে সেটা কি চলে যাবে, আর্থে চলে যাবে। তাহলে আর্থে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, যখনই এটা আধানে আহিত হলো সঙ্গে সঙ্গে কি করবে না আমাদের ধাতব বাক্সের ভেতরের পৃষ্ঠে অপোজিট আধান কি করবে ওকে তীব্র আকর্ষণ বল দেবে। তাহলে কি হয়ে যাবে, একটু আধান পেলেই খুব সহজে বিস্ফারিত হবে, খুব ইজিলি কি হয়ে যাবে না আমরা এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো খুব ইজিলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কি হবে না খুব ইজিলি আমরা বলতে পারবো কি যে বস্তুটা আমরা যেটা নিয়েছিলাম সেটা আধানে আহিত আছে কি নেই, এবং যদি আধানে আহিত থাকে সেটি ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত। নেক্সট এরপর আমরা পড়বো আধানের ধর্ম, অর্থাৎ এই যে আধানগুলো আছে এর কি কি ধর্ম রয়েছে। ফার্স্ট যে প্রপার্টি আছে প্রথম যে ধর্মটি আছে সেটি হলো কি না আধানের নিত্যতা বা প্রিন্সিপল অফ কনজারভেশন অফ চার্জ, অর্থাৎ আধানকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না। আধান কি হবে না আমরা ট্রান্সফারেবল, মানে আধান একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আমরা ট্রান্সফার করতে পারি। সেটা আমরা ঘর্ষণের মাধ্যমে হতে পারে, সেটা আমরা কন্ডাকশনের মাধ্যমে হতে পারে অর্থাৎ পরিবহনের মাধ্যমে হতে পারে, বা ইন্ডাকশন বা আবেশের মাধ্যমে হতে পারে। আধানকে আমরা সৃষ্টি ধ্বংস কোনোটাই করতে পারবো না। এবং একটি বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে, বিচ্ছিন্ন সংস্থা বলতে আমরা একটা আইসোলেটেড সিস্টেম অর্থাৎ যার সঙ্গে বাইরের কোনো পরিবেশের বা বাইরের কোনো এনভায়রনমেন্টের কোনো যোগাযোগ নেই, তো সেই সংস্থার ক্ষেত্রে নেট চার্জ সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ প্রথমে এটি একটি সংস্থা, এতে আমার অনেকগুলো বস্তু আছে বিচ্ছিন্ন সংস্থা, এটি এ বস্তু, এটি বি বস্তু, এটি সি বস্তু, সাপোজ তিনটি বস্তু রয়েছে। তো এ বস্তুতে আমরা চার্জ ধরে নিলাম +3, বি বস্তুতে আমরা ধরে নিলাম চার্জ -4, সি বস্তুতে
চার্জ আমরা ধরে নিলাম +7। তাহলে এই সংস্থাটা, এই বিচ্ছিন্ন সংস্থা কেন বলা হয়েছে না, এর বাইরের কোনো সিস্টেমের সঙ্গে, বাইরের কোনো সংস্থার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। তো আমরা অলরেডি জানি কি না, আধান হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি। আমরা প্রথমেই পড়েছিলাম যে আধান হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, অর্থাৎ এরা হচ্ছে সাধারণ বীজগণিতের যোগ এবং বিয়োগ ফল মেনে চলে। যার জন্য কি হয়েছিল না, একজনের নাম হয়েছিল পজিটিভ চার্জ আর একজনের নাম হয়েছিল নেগেটিভ চার্জ, যাতে সহজে আমরা কি যোগ বিয়োগ করতে পারি। তো নেট চার্জ কত এই সিস্টেমের, 7 3 10 -4 মানে কত হচ্ছে +6। তো এটা সব সময় ধ্রুবক থাকবে। কোনো কারণে যদি এর চার্জ যদি +4 হয়, বি এর চার্জ যদি কোনো কারণে সাপোজ এর চার্জ যাই হোক, যে কোনো ভাবে ঘর্ষণের দ্বারা হোক বা কন্ডাকশন পরিবহনের দ্বারা হোক বা যে কোনো ভাবে যদি আমরা এর চার্জ যদি +4 হয়, এর চার্জ যদি -6 যদি হয়, তাহলে অবশ্যই আমাকে এর যে চার্জ আছে এর চার্জ আমাকে কি হতে হবে, টোটালটা যাতে +6 হয় সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ এর চার্জ আমার হবে কত, +6 equals to +4 -6 plus x, that is x is equal to হবে কত, 12 - 4 that is equal to 8। অর্থাৎ এর চার্জ অবশ্যই কত হবে, +8 হবেই। এটাকে বলছি কি আমরা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ, এবং আমরা একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে সবসময় মোট আধানের পরিমাণ ধ্রুবক থাকে। এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আধান বা চার্জ একটা ম্যাটারের প্রপার্টি। যদি কোনো জায়গায় যদি বায়ুশূন্য স্থান থাকে তাহলে সেখানে কোনো কোনো আধান থাকতে পারে। আধান সবসময় একটা ম্যাটারের প্রপার্টি, তার মানে সেখানে আমাকে কি থাকতে হবে, অবশ্যই আমাকে একটি পদার্থ বা মাস আমাকে থাকতে হবে। তো উইদাউট মাস আধান হওয়া সম্ভব। আধান আমাকে থাকতে গেলে আমাকে অবশ্যই সেখানে মাস বা ভর আমাকে থাকতেই হবে। আমরা 2 নম্বর প্রপার্টিতে যদি আসি, 2 নম্বর প্রপার্টি কি না, সেকেন্ড প্রপার্টি হলো আধানের কোয়ান্টাইন। কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টাইন কাকে বলবো না, এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি সেটা বোঝায় যে কিউ ইজ ইকুয়াল টু কত হয়, এন ই, প্লাস মাইনাস আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ সোজা কথায় এন একটি পূর্ণ সংখ্যা, ইন্টিজার। অর্থাৎ আমরা যখন কোনো বস্তুকে আধানে আহিত করব, আমরা জানি যে আধানে আহিত করার পদ্ধতি কি, পজিটিভ বা নেগেটিভ যাই আধানে আমরা যদি আহিত করতে চাই তার একমাত্র পদ্ধতি হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার। ইলেকট্রন যদি কোনো বস্তুকে দিয়ে দিই তাহলে যেখান থেকে দিব সেটা হয়ে যাবে কি পজিটিভ চার্জ, আর কোনো জায়গা থেকে যদি ইলেকট্রন আসে তাহলে সেটা হয়ে যাবে কি নেগেটিভ চার্জ। তো আমরা ইলেকট্রনকে যখন ট্রান্সফার করব তাহলে আমাকে কি করতে হবে, হয় একটা ইলেকট্রন, নাহলে দুটো, নাহলে তিনটে, মানে সবসময় আমাকে পূর্ণ সংখ্যায় ট্রান্সফার করতে হবে। এটা কখনো সম্ভব না যে আমরা ইলেকট্রন আছে, ইলেকট্রনকে কিছুটা ভেঙে, একটা ইলেকট্রনকে ভেঙে তার কিছুটা অংশ আমরা ট্রান্সফার করে দিলাম, এটা কখনো হওয়া সম্ভব না। তার মানে আমরা যখন ইলেকট্রন ট্রান্সফার করব তখন সবসময় পূর্ণ সংখ্যায় ট্রান্সফার হবে। তাহলে পূর্ণ সংখ্যায় যদি ট্রান্সফার হয় তাহলে কি হবে, যে বডিটা চার্জ হবে সেটাও কি হবে না, ইলেকট্রনের আধানের সরল গুণিতকে চার্জ হবে। ইলেকট্রনের আধান কত না, আমরা জানি ই ইলেকট্রনের আধান সমান কত হয়, 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। অর্থাৎ এর সরল গুণিতকে কোন একটি বস্তু আধানে আহিত হবে।
আমরা যদি একটা ইলেকট্রন যদি কোথাও থেকে যদি বের করে নিই তাহলে তার আধান কত হবে +1.6 × 10⁻⁹। যদি আমরা কোন একটা বস্তুকে যদি তিনটে ইলেকট্রন দিয়ে দিই তখন তার আধান কত হবে, তিনটে ইলেকট্রন যদি দিয়ে দিই তখন তার আধান হবে কত 3 × 1.6 × 10⁻⁹। সামনে মাইনাস কেন না, তাকে আমরা ইলেকট্রন দিচ্ছি, তার মানে তার কাছে নেগেটিভ চার্জ গিয়ে পৌঁছচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে আধানকে আমরা কি করতে পারি না, কখনো আমরা ভগ্নাংশ অর্থাৎ ই এর ভগ্নাংশ আকারে কখনো আসতে পারে না। সবসময় বস্তু কি হবে, ই এর সরল গুণিতকে আমাদের আধানে আহিত হবে। তো এখান থেকে আমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে কোন একটি বস্তু আধানে আহিত কত না 3 × 10⁻⁹ কুলম্ব, এই আধানে আহিত। এটি কি বাস্তবে সত্য? এটি কি বাস্তবে সত্য আদৌ? এটি বাস্তবে সত্য না। কেন না, একটা ইলেকট্রন যদি বের করি তাহলে কত হচ্ছে 1.6 × 10⁻⁹। দুটো ইলেকট্রন যদি বের করি তাহলে কত হবে 2 × 1.6 মানে কত 3.2 × 10⁻⁹ কুলম্ব। এটা কত আছে 3 × 10⁻⁹। তার মানে আমাকে একটা ইলেকট্রনের থেকে কিছুটা পরিমাণ বেশি কিন্তু দুটো ইলেকট্রনের থেকে কিছুটা পরিমাণ কম আমাকে ইলেকট্রন বের করতে হবে। এটা কখনো বাস্তবে হওয়া সম্ভব। অর্থাৎ আমরা যদি কোনো ইলেকট্রন যদি বের করি সেটা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে আমরা ইলেকট্রন বের করতে পারি। যদিও আমরা এখন যদি এলিমেন্টারি পার্টিকেল অর্থাৎ আমরা যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের যদি আমরা স্ট্রাকচার দেখি, এদের কি হয় না, এখন আমাদের নতুন এলিমেন্টারি পার্টিকেলের থিওরি অনুযায়ী কোয়ার্কস এসেছে। তো কোয়ার্কসের স্ট্রাকচার যদি দেখি আমরা এখন ইলেকট্রনকে আমরা ভাঙতে পারি যে মিনিমাম চার্জ হয় +2^3e +1^3e, অর্থাৎ প্লাস মাইনাস হতে পারে +-2^3e +-1^3e। এইভাবে আমরা মিনিমাম 1/3 e পর্যন্ত কোয়ার্কসের চার্জ হতে পারে। তো আমাদের এটা আউট অফ সিলেবাস। তো আমরা কি করব না, এই প্রিন্সিপালটাই আমরা দেখব যে q +-a। আমরা ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে যেহেতু আমরা কোনো বস্তুকে আমরা আধানে আহিত করছি, অর্থাৎ সবসময় আমাদের কি হবে, ইলেকট্রনের যে আধান হবে তার সবসময় পূর্ণ সংখ্যা সরল গুণিতকের আকারে কি হবে না কোনো বস্তুর আধান হবে। আমরা আধানের আরেকটি প্রপার্টি আমরা বলতে পারি যে যদি আধান কোনো পরিবাহীকে দেওয়া হয় তাহলে কি হবে না, আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে না, আমরা যদি একটি পরিবাহী, যে কোনো পরিবাহী আছে, তো এটা একটি পরিবাহী পদার্থ হতে হবে। তো একে যদি আমরা কিছু পরিমাণ যদি আধান আমরা দিয়ে দিই, পজিটিভ আধান আমি দিয়ে দিলাম, তাহলে এ কোথায় অবস্থান করবে, সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। কেন না, আমরা বলেছিলাম কি যে সমধর্মী আধান সবসময় পরস্পরকে বিকর্ষণ করবে এবং যদি যাওয়ার রাস্তা থাকে, অর্থাৎ যাওয়ার রাস্তা কথার অর্থ যদি আমরা যেখানে দিচ্ছি বা যে বস্তুতে বা যে পদার্থতে দিচ্ছি সে যদি অ্যালাউ করে চার্জকে মুভ করার জন্য, তাহলে কি করবে, ওর মধ্য দিয়েও যত দূর যাওয়া সম্ভব তত দূর চলে যাবে। অর্থাৎ আমরা যদি বস্তুকে যদি আমরা এখানে যদি আধান দিয়ে দিই তাহলে এটা যেহেতু পরিবাহী, তার মানে পরিবাহী কি করে চার্জকে অ্যালাউ করে তার মধ্য দিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা যদি এখানে যদি চার্জ দিয়ে দিই তাহলে এ কি করবে না, যত দূরে যাওয়া সম্ভব, যত দূর বলতে কোনো একটা পরিবাহীর কোথায় হয় না, সবসময় তার বাইরের পৃষ্ঠ কি হয় না, সব থেকে দূরবর্তী জায়গা, তাহলে কি করবে না তার বাইরের পৃষ্ঠে চলে যাবে। তার বাইরের পৃষ্ঠে চলে যাবে। তাহলে আধান সবসময় কোথায় অবস্থান করবে না, পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। তো এর ভিত্তিতে আমরা আর কি বলতে পারি না, আমরা যদি বিভিন্ন পদার্থ দেখে থাকি, যেমন আমরা এইরকম শেপের একটা পদার্থ দেখলাম, পদার্থ বলতে আমরা দেখব মেইনলি এগুলো পরিবাহী। এটি একটি পরিবাহী, এটি একটি পরিবাহী, এই ধরনের বিভিন্ন আমরা পরিবাহী রয়েছে। তো এবার আমরা কি করলাম না, এই বস্তুটাকে আমরা কি করলাম না আধান দিয়ে দিলাম, কিছু পরিমাণ আমরা আধান দিয়ে দিলাম, সাপোজ ঋণাত্মক আধান বা নেগেটিভ আমরা আধান দিয়ে দিলাম। যদি আমরা দিয়ে দিই তাহলে কি ঘটবে না, এরা কি করবে না যত দূরে যাওয়া সম্ভব তত দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। তো
তো এই জায়গায় আমি দিয়েছি, তো এখান থেকে যত দূরে যাওয়া সম্ভব মানে কি পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু বিকর্ষণ বলের জন্য সবথেকে দূরবর্তী জায়গা কোনটা, না এই জায়গাটা সবথেকে দূরবর্তী, এই জায়গাটা সবথেকে দূরবর্তী, এই জায়গাটা সবথেকে দূরবর্তী। কেন না এই জায়গাগুলো কি তীক্ষ্ণাগ্র, তীক্ষ্ণাগ্র মানে এই জায়গায় কি না একটা পয়েন্ট আছে, অর্থাৎ কি না এই জায়গা সবথেকে দূরবর্তী জায়গা। এখান থেকে যদি আমরা হিসাব করি সবথেকে দূরবর্তী, সবথেকে দূরবর্তী, সবথেকে দূরবর্তী জায়গা। তো কি করবেন, এই আধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠেই থাকবে, তো কিন্তু পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকলেও এই জায়গায় কি হবে, আধান সবথেকে বেশি জমা হবে, এই জায়গায় আধান সবথেকে বেশি জমা হবে, এই জায়গায় সবথেকে বেশি পরিমাণে আধান জমা হবে। একই রকম এই পরিবাহীকে যদি আমরা আধান দিই তাহলে কি ঘটবে না একই রকম, তাহলে কি ঘটবে না এই পরিবাহীর মধ্যে সব জায়গাতে কি হবে, বাইরের পৃষ্ঠে আধান চলে আসবে। কিন্তু কোন কোন জায়গায় সবথেকে আধানের ঘনত্ব সবথেকে বেশি হবে, এখানে সবথেকে বেশি, কারণ এই জায়গা সবথেকে সূচিমুখ, তার মানে কি হবে এই জায়গায় সবথেকে দূরে, মানে সবথেকে দূরে বলতে না এই পয়েন্টে বেশি জন আসতে পারবে না, তাহলে কি করবে বিকর্ষণ করে সবথেকে দূরবর্তী জায়গা এখানে চলে এলো। এরপর এখানেও কি থাকবে না আধান থাকবে থাকবে থাকবে। তো এই জায়গায় এখানে এই জায়গাটা একটু বেশি দূরবর্তী মনে হচ্ছে, তাহলে এই জায়গাটা একটু আধানের পরিমাণ আবার কি হবে, একটু ডেনসিটি একটু বেশি হবে। আবার এই জায়গাটা একটু ডেনসিটি বেশি হবে, এই জায়গাটা একটু ডেনসিটি বেশি হবে। তো এইভাবে কি হবে না যেই যেই জায়গাগুলোতে কি আছে তীক্ষ্ণাগ্র রয়েছে, ঠিক সেই সেই জায়গাগুলোতে কি করবে না আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ আধানের ডেনসিটি আমরা কি হবে না তলমাত্রিক ঘনত্ব কথার অর্থ আমরা আসবো এক্ষুনি, যে যেই জায়গাতে আমাদের কি হবে না আধানের ডেনসিটি অর্থাৎ আধান বেশি পরিমাণ থাকবে, তাহলে সেই পার্টিকুলার সেই স্থানে আধান পার ইউনিট এরিয়াকে আমরা বলবো কি না প্রতি একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ আধান থাকবে তাকে বলছি আমরা তার আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে যদি দিই এখানে কি হবে ঠিক একই রকমের, এখানে সবথেকে বেশি, এখানে সবথেকে বেশি, এখানে সবথেকে বেশি, এখানে সবথেকে বেশি। এবারে প্রশ্ন হলো যে এগুলো আমরা কি বলেছিলাম সব পরিবাহী, আমরা কি করলাম না একটি অপরিবাহী পদার্থ আছে তাকে আমরা কি করলাম না কিছু পরিমাণ আমরা আধান দিয়ে দিই, কিছু পরিমাণ আধান আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে এটা কিভাবে ছড়াবে, কিভাবে ছড়াবে আধানটা, এখানে সবথেকে ঘনত্ব বেশি হবে, এখানে তারপর এখানে সবথেকে বেশি হবে, এখানে বেশি হবে না, এখানে কোনখানে বেশি হবে সবথেকে, কোথাও ছড়াবে। কারণ কি এটা একটা অন্তরক পদার্থ, এর মধ্য দিয়ে আধান মুভ করাকে অ্যালাউই করবে না। তাহলে কি হবে আমি ঠিক যেই জায়গায় আমরা চার্জ দিয়েছি চার্জটা আধানটা ঠিক সেই জায়গাতে থাকবে, অর্থাৎ আধানটা কোথায় থাকবে এখানেই থাকবে আর কোথাও মুভ করবে না। তো নেক্সট আমরা যেটা বলছিলাম যে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলবো বা সারফেস চার্জ ডেনসিটি কাকে বলবো। সারফেস চার্জ ডেনসিটি বা আমরা কি বলছি তলমাত্রিক ঘনত্ব কাকে বলবো। তো একে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে সিগমা দিয়ে, সিগমা ইজ ইকুয়াল টু কত হবে না কিউ বাই এ, সিগমা ইকুয়ালস টু কত হবে কিউ বাই এ। কিউ মানে কি আধান, এ মানে কত হচ্ছে এরিয়া, আধান পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ আধান থাকবে তাকে বলছি আমরা কি আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এর আমরা সিজিএস পদ্ধতিতে ইউনিট কি হবে, সিজিএস পদ্ধতিতে কিউ এর ইউনিট কি ইএসইউ, তাহলে কত হবে ইএসইউ পার এরিয়ার ইউনিট কত হবে সেন্টিমিটার স্কয়ার। এসআই পদ্ধতিতে ইউনিট কত হবে কুলম্ব মিটার স্কয়ার। তো সিজিএস পদ্ধতিতে ইএসইউ পার সেন্টিমিটার স্কয়ার, এসআই পদ্ধতিতে কুলম্ব পার মিটার স্কয়ার। এটা হচ্ছে কি না আধানের তলমাত্রিক ঘনত্ব। তো প্রতি একক ক্ষেত্রফলে কোনো একটি জায়গাতে যতটা পরিমাণ আধান থাকবে তাকে বলছি আমরা তার আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা যদি কোনো ইররেগুলার শেপের যদি বডি হয় তাহলে সেক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব প্রত্যেকটা পয়েন্টে কি হবে আলাদা আলাদা হবে। যেমন
এই শেপের ক্ষেত্রে এই জায়গায় আধানের তলমাত্রিক ঘনত্ব যত হবে এই জায়গায় কত হবে, যদি এটি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এখানে কি হবে, একই হবে, এখানেও একই হবে, কিন্তু এখানে যা হবে এখানে আলাদা হবে, এখানে আলাদা হবে, বিভিন্ন জায়গায় কি হবে, আলাদা আলাদা হবে। এই শেপটার ক্ষেত্রে কি প্রত্যেকটা পয়েন্টে কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব ইউনিফর্ম হবে কোথায়, কোন জায়গাতে বা কোন বডির ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব পুরো বডিটা জুড়ে মানে পুরো বস্তুটা জুড়ে একদম সমান, একদম ইউনিফর্ম শেপ কে হয়, একদম ইউনিফর্ম শেপ কে হয়, স্ফিয়ার, গোলক। তো গোলকের ক্ষেত্রে কি হবে না, এর সব থেকে দূরবর্তী স্থান কোথায়, স্ফিয়ারের পুরো যে আমাদের একদম যে পরিধি বরাবর যে আছে পুরোটাই আমাদের কি হয়ে যাচ্ছে না, আমাদের সেন্টার থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে সেন্টার থেকে যেহেতু সমান দূরত্বে অবস্থিত তাহলে কি হবে না, পুরো সমস্ত অঞ্চল জুড়ে আমাদের কি হবে না, আধানের তলমাত্রিক ঘনত্ব সমান, কারণ সবথেকে দূরবর্তী জায়গা এর বাইরের যে পরিধি আছে সেটি। তাহলে এর ক্ষেত্রে আমরা স্ফিয়ারের ক্ষেত্রে তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের আমাদের সিগমা ইকুয়াল টু আমরা বলতে পারি কত, q বাই 4 পাই r স্কয়ার, যেখানে r কি হচ্ছে রেডিয়াস, এরিয়া বলেছে r যদি ব্যাসার্ধ যদি হয় তাহলে একটি গোলকের ব্যাসার্ধের ফর্মুলা, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কত হয় 4 পাই ইনটু r স্কয়ার, তাহলে আমরা বলতে পারি কত সিগমা ইকুয়াল টু q বাই 4 পাই r স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ইজিলি যদি কোন গোলকের যদি ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারি, তাতে যদি আমরা কিছুটা পরিমাণ আধান দিই তাহলে তার তলমাত্রিক ঘনত্ব আমরা ইজিলি কিন্তু বের করে নিতে পারবো। এরপরে আমরা পড়ব তীক্ষ্ণাঙ্গ পরিবাহী ক্রিয়া বা অ্যাকশন অফ পয়েন্টস, অ্যাকশন অফ পয়েন্টস বা একে আমরা বলছি তীক্ষ্ণাগ্র পরিবাহী ক্রিয়া। তীক্ষ্ণাগ্র পরিবাহী ক্রিয়া কি কি হতে পারে, তো ফার্স্ট আমরা যদি নিই ফার্স্ট পয়েন্ট কি হবে না, এক নম্বর আমরা ক্ষরণ ক্রিয়া, আমাদের কাছে যদি কোনো একটি পরিবাহী যদি থাকে এবং সেটি যদি আধানে আহিত অবস্থায় থাকে, কোনো একটি পরিবাহী আছে তার তীক্ষ্ণাগ্র অংশ আছে, সাপোজ এরকম একটি তীক্ষ্ণাগ্র অংশ রয়েছে, তো এটিকে কোন একটি আধানে আহিত করা হলো, সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আমরা একে ঋণাত্মক আধানে আহিত করলাম, নেগেটিভ আধানে আমরা আহিত করে দিয়েছি। যদি ঋণাত্মক আধানে আহিত করে দিই তাহলে কেমন হবে, সবথেকে তীক্ষ্ণাগ্র অংশ কোনগুলো এইগুলো, তাহলে এই অংশে কি হবে সারফেস চার্জ ডেনসিটি সবথেকে বেশি, এইভাবে অবস্থান করবে। তাহলে ঋণাত্মক চার্জ ডেনসিটি এখানে কি সবথেকে বেশি পরিমাণে, তাহলে এখানে যদি সারফেস চার্জ ডেনসিটি যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে কি করবে না, এই অংশে যে ঋণাত্মক চার্জগুলো আছে ঋণাত্মক চার্জগুলো কি হবে না, এখান থেকে যত দূরে যাওয়া যায় তত দূরে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওরা এই পয়েন্টে এসে পৌঁছেছে। তো এখানে জায়গা খুব কম কিন্তু কি হয়েছে না, এখানে প্রচুর পরিমাণে আধান জমা হয়েছে। তাহলে কি করবে না, ওরা জায়গা যেহেতু কম তাহলে কি করবে না, ওরা ওখান থেকে আস্তে 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 তাদের কি ঘটবে, ক্ষরণ ঘটবে, অর্থাৎ ডিসচার্জ ঘটবে, ওরা কিছু পরিমাণ আধান কি হয়ে যাবে না বাইরে বেরিয়ে যাবে। এই ঘটনাটাকে বলছি কি আমরা না ক্ষরণ ক্রিয়া বা ডিসচার্জিং এফেক্ট অফ অ্যাকশন অফ পয়েন্টস। এর পরে যদি আমরা 2 নম্বর দেখি যে 2 নম্বর ক্রিয়া কি না সেচন ক্রিয়া।
বা স্প্রেইং, এটা অনেকটা কি না, এটা অনেকটা একই রকম। এটা কি এটার মধ্যে পার্থক্য কি না, এতে কিছু পরিমাণ আধান বাইরে বেরালো যে এইভাবে ক্ষরণ হয়ে রয়ে গেল। স্প্রেইং মানে একটি কন্টিনিউয়াস প্রসেস। ক্ষরণ কথার অর্থ না কোনো একটা জায়গাতে কি হয়েছে না, জলের ট্যাপ খোলা ছিল, এক ফোঁটা জল পড়ে গেছে, কারণ কি না একটু হয়তো হালকা লুজ ছিল, এক ফোঁটা জল পড়ে গেছে কোনো কারণে। এটা মানে কি বোঝাচ্ছে, সেচন ক্রিয়া মানে কি না, ওখান থেকে কন্টিনিউয়াস হারে একটু কোনো জায়গায় লুজ আছে, সেখান থেকে কন্টিনিউয়াস ভাবে ফোঁটা 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 জল পড়ছে, ঠিক সেই রকম। অর্থাৎ এখানে আমরা যদি কোনো বায়ুমণ্ডলে যদি আমরা যদি এরকম যদি কোনো একটি তীক্ষ্ণাগ্র মুখকে যদি আমরা রেখে দিই, তাহলে কি ঘটবে না, এখানে জায়গা খুব কম, আধান খুব বেশি রয়েছে, তো চার্জ ডেনসিটি খুব বেশি, তাহলে কিছুটা পরিমাণ আধান কি হলো না, বাইরে বেরিয়ে গেল, কিছু পরিমাণ আধান বাইরে বেরিয়ে গেল। তো কিছু পরিমাণ আধান বাইরে বেরিয়ে যাওয়ার ফলে কি হলো, বাতাসে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল কি করবে না, আমরা বলি আধান কোথায় থাকতে পারে না, একটু আগে বলেছিলাম আধান কিন্তু কোনো বায়ুশূন্য জায়গায় কিন্তু থাকতে পারে না। তাহলে আধান কোথায় থাকবে না, এই আশেপাশে এই জায়গাতে যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলে কি হয়ে যাবে না, আধানটা চলে যাবে। যখনই বায়ুমণ্ডলে আধানটা চলে গেল, সঙ্গে সঙ্গে কি করবে না, এটা ঋণাত্মক একই কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করার জন্য কি করবে না, এই যে ঋণাত্মক আধানগুলো কি হয়ে যাবে না, অনেক দূরে চলে যাবে। তাহলে যখনই দূরে চলে গেল তখন কি ঘটবে না, সঙ্গে সঙ্গে আমার এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটাতে আবার কি করবে না, আবার বায়ু, আমাদের নিস্তড়িত বায়ু এই জায়গায় চলে আসবে। তাহলে নিস্তড়িত বায়ু যখনই চলে আসবে তখন কি করবে না, এদের মধ্যে যেহেতু আবার এরা ক্ষরণ করার প্রবণতা দেখা দিবে, অর্থাৎ এখানে যেহেতু আবার চার্জের ডেনসিটি হাই হয়ে গেছে, তখন কি করবে না, এরা আবার কি করবে না, এখান থেকে আমাদের কিছু পরিমাণ চার্জকে আবার বাইরে পাঠিয়ে দিবে। সেই চার্জ কি করবে, আবার বায়ুমণ্ডলের মাধ্যমে কি হয়ে যাবে, যেহেতু বিকর্ষণ করবে তার কি আবার দূরে চলে যাবে। তো এইভাবে কন্টিনিউয়াস হারে কি করবে না, আমাদের বায়ুমণ্ডলটা কি ঘটবে না, আধানে আহিত করবে। অবশ্যই এই পুরো ঘটনাটা যদি কন্টিনিউয়াস হারে যদি হতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, কন্টিনিউয়াস একটা নেগেটিভ সোর্সকে আমার এর সাথে লাগিয়ে রাখতে। কেন না, প্রথম অবস্থায় যদি আমরা এর সঙ্গে যদি লাগিয়ে না রাখি, তাহলে কি ঘটবে, প্রথম অবস্থায় ক্ষরণ ক্রিয়ার পরে কি হয়ে যাবে, এটি বন্ধ হয়ে যাবে। কেননা কিছু পরিমাণ এখানে প্রচুর পরিমাণ জমা হয়ে গেছে, কিছু পরিমাণ বেরিয়ে গেল, তো বেরিয়ে যাওয়ার পর কি করলো না, বিকর্ষণ করে দূরে চলে গেল। এখন তো চার্জ ডেনসিটি এখানে কিছুটা পরিমাণ কমে গেছে, তাহলে কিছুটা পরিমাণ যদি কমে যায় তাহলে কি ঘটবে না, আর পুনরায় বাইরে বেরোনোর প্রবণতা অনেকটা কমে যাবে। কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস একটা সোর্স যদি আমরা এর সাথে যদি লাগিয়ে রাখি, তাহলে কি করবে, কন্টিনিউয়াস হারে কি করবে সে না, আধান সাপ্লাই করবে এবং কি করবে, এখানে চার্জ ডেনসিটি ক্রমাগত বাড়তে থাকবে এবং কি করবে না, আধানের স্প্রে হবে, অর্থাৎ কি ঘটবে না, সেচন ক্রিয়া দেখতে পাবো আমরা। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেচন ক্রিয়া যদি খুব র‍্যাপিড হারে হয় তখন তাকে বলি আমরা তড়িৎ বার্তা বা ইলেকট্রিক্যাল উইন্ড। যদি খুব প্রবল হারে যদি এই ঘটনা ঘটতে থাকে, তাহলে আমরা এখানে ইলেকট্রিক্যাল উইন্ড অর্থাৎ আমরা আধানের বায়ু প্রবাহ দেখতে পাবো। মানে র‍্যাপিড হারে এখান থেকে কি করছে না, বায়ু যে আস্তে আস্তে আধান নেওয়ার ফলে যে বিকর্ষণ হওয়ার ফলে যে চলে যাচ্ছে, সে যদি খুব র‍্যাপিড হারে হতে থাকে, তাহলে কি হবে না, বায়ু যে চলে যাচ্ছে সেটা ফিল করা যায়, তখন সেটাকে বলি আমরা তড়িৎ বার্তা বা ইলেকট্রিক উইন্ড। নেক্সট আমরা এরপরে আমরা আসছি তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে, 3 নম্বর পয়েন্টটা হলো সংগ্রাহক বা কালেক্টর। সংগ্রাহক বা কালেক্টর তো কিভাবে কালেক্ট করবে না, যেমন আমরা কি করতে পারি না, ক্ষরণ ক্রিয়া বা সেচন ক্রিয়ার মাধ্যমে যেমন আমরা চার্জকে যেমন বাতাসে ছড়িয়ে দিতে পারি, সেরকম কি করতে পারে না, এই আধানকে কি করতে পারে, কালেক্ট করতে পারে। কিভাবে না, আমরা একই রকমের আমরা কি করলাম না, একটা সূচিমুখ নিয়ে নিলাম। তো এই যে আমরা সূচিমুখটি নিয়েছি, তো এটা কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের কোনো আধানে আহিত নেই। তো একে আমরা কি করব না, এর উদ্দেশ্য কি হবে, আধান সংগ্রহ করা। কিভাবে সংগ্রহ করব না, এর কাছাকাছি আমরা কি করলাম না, যদি কোনো আমরা এর কাছাকাছি যদি কোনো আমরা বস্তু যদি আমরা নিয়ে আসি, সেটি যদি আমার আধানে যদি আহিত অবস্থায় থাকে, যদি আমাদের ধরে নিই এটি ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে যদি আমরা নিয়ে আসি, তাহলে কি হবে, আমরা কোথায় নিয়ে আসবো না, সূচিমুখের যে তীক্ষ্ণাগ্র অংশ আছে তার কাছাকাছি যদি আমরা নিয়ে আসি, তাহলে কি ঘটবে
না এটা যেহেতু ধনাত্মক তাহলে কি হবে না এখানে ঋণাত্মক আধানে আহিত এবং ইন্ডাকশন প্রসেসের জন্য দূরবর্তী প্রান্তে কি হবে ধনাত্মক আধানে আহিত। এরপরে এখানে যে ঋণাত্মক আধানে আহিত হলো এখানে একটি সমস্যা কি দেখা যাবে না যেহেতু সূচিমুখ সেহেতু কি করবে না এখানে ঋণাত্মক আধানে আহিত হলেও এখানে কি হবে চার্জ ডেনসিটি কি হবে অনেক হাই হবে, অনেক চার্জ ডেনসিটি কি হবে অনেক বেশি হবে। তো চার্জ ডেনসিটি যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি অসুবিধা দেখা দেবে না চার্জ ডেনসিটি যেহেতু এই ক্ষেত্রে অনেক বেশি সেহেতু কি ঘটবে না এখানে আধান থাকতে থাকতে কি ঘটবে না এখানে হচ্ছে আবার ক্ষরণ ক্রিয়া দেখা দেবে, অর্থাৎ এই ঋণাত্মক আধান এখানে থাকতে পারছে না, কিছু পরিমাণ আমার আবেশের জন্য থাকলেও কিছু পরিমাণ আধান অটোমেটিক কি হয়ে যাবে এখান থেকে বেরিয়ে যেতে থাকবে। অর্থাৎ এখানে যদি প্রাথমিক অবস্থায় যদি আমরা ধরে নিই নিস্তড়িত অবস্থায় ছিল তার কারণ আমি ধরে নিচ্ছি এখানে +100 আর -100 আধান মিলে সূচিমুখটি 0 অবস্থায় ছিল। তো এটা আমি যখনই ধনাত্মক আধান নিয়ে চলে এসেছি তখন -100 কি করবে না এই জায়গায় চলে আসবে কিন্তু +100 কোথায় চলে যাবে না এই নিচে। তো -100 যখনই সূচিমুখে এই জায়গাগুলোতে চলে এসেছে তখন কি করবে না আমাদের সারফেস চার্জ ডেনসিটি অনেক হাই হওয়ার জন্য এই 100 যে চার্জ তিনটেতে ছিল তাহলে এরা কি করবে না সময়ের সাথে সাথে কি থাকবে না ক্ষরণ ক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যেতে থাকবে, অর্থাৎ এটি আস্তে 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 কমতে থাকবে। তো কমে কমে কিছুক্ষণ পরে কি হলো না 100 থেকে সাপোজ কমে হয়ে গেল কত না 70, অর্থাৎ 30 বেরিয়ে গেছে। তো 30 যদি বেরিয়ে যায় এরপরে আমরা কি করলাম এই যে বস্তুটি আছে এই বস্তুটাকে আমরা কি করলাম দূরে সরিয়ে দিলাম। তো এই বস্তুটাকে যদি আমরা দূরে সরিয়ে দিই তখন কি করবে না এখন এরা কি করবে এই ধনাত্মক আধানগুলো আবার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে চাইবে। তো এই নেগেটিভ এবং পজিটিভ আধানগুলো কি করবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট যখন হতে চাইবে তখন কি করবে যেহেতু 30 বাইরে বেরিয়ে গেছে তারা তো আর পুনরায় ঢুকতে পারবে না, তার মানে এটা কি চার্জে আধানে আহিত হবে +30, অর্থাৎ এটি ধনাত্মক আধানে আহিত হবে। তো আমরা আধান সংগ্রাহক হিসাবে এবং কিভাবে আমরা ডিসচার্জিং এবং স্প্রিং অর্থাৎ কালেক্টর ডিসচার্জিং এবং স্প্রিং এফেক্ট আমরা দেখলাম কার ক্ষেত্রে না পয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ সূচিমুখ বা তীক্ষ্ণাগ্র মুখকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমরা আধান সংগ্রহ করতে পারি, কিভাবে আমরা ক্ষরণ করতে পারি এবং কিভাবে সেচন করতে পারি সেটা আমরা দেখব। এরপর আমরা দেখব এই সেম কনসেপ্টের উপর নির্ভর করে কিভাবে আমাদের কি করে না বজ্রবহ কাজ করে। আমরা যে দেখেছি বিভিন্ন মন্দিরের উপর বা বিভিন্ন মসজিদের উপর বা বিভিন্ন যদি আমরা ইলেকট্রিক্যাল টাওয়ারের উপর বা যদি আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন টেলিকম কোম্পানির টাওয়ারের উপর দেখি যে অনেক উঁচু উঁচু রড লাগানো থাকে। তো এগুলো আমাদের কেন থাকে লাইটনিং কন্ডাক্টর। তো আমরা জানি যে যখন বর্ষাকাল হয় তখন আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাওয়া যায়। তো এই মেঘ যখন আকাশে যখন ঘুরে বেড়ায় তো ঘুরতে 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 যখন ঠান্ডা হবে তখন কি হবে না এরা ঘনীভূত হবে, ঘনীভূত যখন হবে এদের ডেনসিটি অনেক হাই হবে। তো ডেনসিটি হাই হয়ে যাওয়ার কথার অর্থ কি এদের মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো কি হয়ে যাবে তত কাছাকাছি আসবে, যত কাছাকাছি আসবে তত কি ঘটবে না যখন দুটো মেঘের লেয়ারের মধ্যে ঘর্ষণ হবে তখন কি করবে না আগে কি ছিল জলীয় বাষ্পের মধ্যে ডেনসিটি যদি কম থাকে অর্থাৎ সাদা মেঘ যেগুলো সেগুলোর মধ্যে কি অনেক গ্যাপ ছিল জলীয় বাষ্পের মধ্যে, এখন কি হয়েছে গ্যাপ অনেক কমে গেছে, তাহলে কমে গেলে কি হয়ে যাবে ওদের ডেনসিটি অনেক হাই। তো যখনই দুটো লেয়ার যখন কাছাকাছি যখন এদের মধ্যে ঘর্ষণ হবে তখন কি করবে না বাই রাবিং প্রসেস ঘর্ষণের মাধ্যমে কি ঘটবে না আমাদের মেঘগুলো কি হয়ে যাবে না আধানে আহিত হবে। তো ঘর্ষণের ফলে মেনলি কি ঘটনা ঘটবে না আশেপাশে আমাদের বায়ুমণ্ডল রয়েছে, তো বায়ুমণ্ডলে কি করবে না ধাক্কা লাগার ফলে বায়ুমণ্ডলে আমাদের কিছু পরিমাণ ঋণাত্মক আধান অর্থাৎ ইলেকট্রনগুলো বায়ুমণ্ডলে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে ইলেকট্রনগুলো যদি বায়ুমণ্ডলে যদি ট্রান্সফার হয়ে যায় এবং বাতাসের ফলে কি হয়ে যাবে না ইলেকট্রনগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে যতবার ঘর্ষণ ঘটবে ঘর্ষণের ফলে কি ঘটবে না এই জায়গায় প্রবল পরিমাণে আমাদের ধনাত্মক আধান তৈরি হবে। তো ধনাত্মক আধান যদি তৈরি হয় তাহলে কি করবে না হিউজ পরিমাণ যে ধনাত্মক আধান আছে চাইবে কি না ডিসচার্জ করার, অর্থাৎ এই আধানগুলোকে যে কোনো না যে কোনো ভাবে বাইরে ছেড়ে দিতে চায়।
তা যখনই ছেড়ে দিতে যাবে তখন কি ঘটবে না, তখন আমাদের আশেপাশে যদি কোনো গাছ বা কোনো যদি উঁচু যদি কোনো যদি বস্তু থাকে তাহলে কি করবে না, আমরা যদি এখানে এটা যেহেতু পৃথিবী তাহলে এই নিশ্চলিত অবস্থায় ছিল, তাহলে একে কি করবে না উপরের অংশে কি করবে ঋণাত্মক আধানে আহিত করবে ইন্ডাকশন প্রসেসে। তাহলে এই গাছের মাধ্যমে বা উঁচু কোনো জায়গার মাধ্যমে কি হয়ে যাবে না, ও আধানটা ট্রান্সফার করার চেষ্টা করবে, ফলে কি করবে না বিপদের মানে বিপদজনিত কোনো ঘটনা ঘটতে পারে। তাই কি করা হয় না সূচিমুখ তৈরি করা হয়। তো সূচিমুখ কি না, আমরা কোনো একটি বজ্রবহ আমরা কি করি, অর্থাৎ কোনো ধাতব পরিবাহী দ্বারা আমরা কি করি না উপরের দিকে অনেক উঁচু উচ্চতায় আমরা কি করি না একটি সূচিমুখ আমরা বা বজ্রবহ আমরা কি করি তৈরি করি, যে উপরের দিকের অংশটা কি থাকে না তীক্ষ্ণাগ্র থাকে। তাহলে তীক্ষ্ণাগ্র থাকলে কি ঘটবে না, এখানে চার্জ ডেনসিটি কত অনেক হাই, তার মানে এখানে যেহেতু পজিটিভ চার্জ তৈরি হয়ে গেছে, তার মানে কি ঘটবে না এখানে আমাদের নেগেটিভ চার্জ কি হবে বা ইনডিউসড হবে। তাহলে ইন্ডাকশন প্রসেসে কি হবে, এখানে নেগেটিভ চার্জ কি হয়ে যাবে না ইনডিউসড হবে এবং চার্জ ডেনসিটি কি হবে অনেক হাই হবে। যেহেতু এটি আর্থের সঙ্গে কানেক্ট অবস্থায় রয়েছে, তাহলে কি করবে না আমাদের যে ফ্রি চার্জ, এক্ষেত্রে ফ্রি চার্জ কি না অপোজিট আধান মানে পজিটিভ চার্জ, সে কোথায় চলে যাবে আর্থে চলে যাবে বা ভূপৃষ্ঠে চলে যাবে। তো এখানে আমরা জানি কি সূচিমুখের একটি প্রপার্টি কি রয়েছে না, সূচিমুখের প্রপার্টি রয়েছে আমরা একটু আগে বললাম ক্ষরণ ক্রিয়া বা হচ্ছে ডিসচার্জ। তাহলে এই যে নেগেটিভ যে আধানগুলো আছে এগুলো কি করবে না এখানে ডিসচার্জ করতে থাকবে। তাহলে যদি দেখি যে যদি এখানে মেঘের যদি প্রাবল্য অর্থাৎ যদি ঘনত্ব যদি খুব কম হয় বা মেঘের যদি পজিটিভ আধানের যদি ঘনত্ব যদি খুব কম হয়, তাহলে কি করবে না এই পজিটিভ আধান নেগেটিভ আধান কি করবে পরস্পরকে নিউট্রাল করে এর যে কিছুটা পরিমাণ এফেক্ট কি করবে কমিয়ে দেবে। যদি খুব হাই হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে একে কমাতে পারবে না, কিন্তু যেহেতু এখানে সারফেস চার্জ ডেনসিটি অনেক হাই, সেহেতু কি করবে এই পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, তাহলে কি করবে এর মাধ্যমে কি করবে না আমাদের যে বজ্রপাতটা সেই বজ্রপাতে এর মাধ্যমে কি হয়ে যাবে পৃথিবীতে চলে যাবে। অর্থাৎ এই যে হিউজ পরিমাণে যে আধান যেটা মেঘের সৃষ্টি হয়েছে সেই আধানটা কার মাধ্যমে না ওই বজ্রবহর মাধ্যমে কি হয়ে যাবে না আমাদের পৃথিবীতে চলে যাবে। তাহলে কি হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বাড়ি বা অন্য কিছু আমাদের কোনো কিছু বিপদের সম্মুখীন আমাদের হতে হবে না। তো এইভাবে আমাদের কি কাজ করে না বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর আমাদের কাজ করে। তো এই গেল হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ আমাদের সূচনা। তো আমরা এর পরের দিন থেকে আমরা কি করব না ডিটেইলসে আমরা দেখব যে ইলেকট্রোস্ট্যাটের সাহায্যে অর্থাৎ ইলেকট্রোস্ট্যাট মানে ইলেকট্রো প্লাস স্ট্যাট আধান স্থির অবস্থায় আছে, তো আধান স্থির অবস্থায় থাকলে কি কি সূত্র মেনে চলবে, কিভাবে কি ঘটনা ঘটবে, কাকে আকর্ষণ করবে কাকে বিকর্ষণ করবে, তার কি এফেক্ট পড়বে। এফেক্ট বলতে গ্র্যাভিটেশন যেমন আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, সেরকম ভাবে আমরা এখানে পড়ব ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পটেনশিয়াল।